formally, and the specimen containing two lobes preferably probably, and with a bridge between the two lobes, and there it is in length কত? So 6 centimeter, 4 centimeter. 4 centimeter, and তুমি যদি দেখো সামনের দিক দিয়ে দেখো যে there is multiple nodular swelling in the both the lobe. মনে হয় সামনের দিকে দেখো, এখান দিয়ে দেখো, তুমি পিছনটা দেখলে হবে না, এটা কাট ওপেন করা আছে বা কিছু একটা আছে, যাই বোঝাতে চাই মাল্টি নোডুলার গয়টার, এটাকে লিখেছে মাল্টি নোডুলার, এটাকে এমনি না লিখে দিলে বলা মুশকিল আছে। একটা লোক মাঝখানে একটা ব্রিজ, তোমাকে দাঁড় করাতে হবে তো, এটা থাইরয়েড। তাহলে এটা যে মাল্টি নোডুলার গয়টার বলে দিয়েছে বলে সুবিধাজনক হলো, আদারওয়াইজ যে রেখেছে সেও বলতে পারবে না এটা কি। আমার তো প্রথমে দেখে মনে হচ্ছিল ইজ ইট এ স্পেসিমেন অফ টেস্টিস বাই হার্ট? কোলেসিস্টেটিসের মতো হতো। It is a specimen like testis, by half testis. সেমিনোমা। It like seminoma. এটাকে তুমি বন্ধ করে যে কোনো জায়গায় নিয়ে যাও, যে কোনো সার্জনের কাছে, ও প্রথমে বলবে সেমিনোমা টেস্টিস, মেক ইট বাই হাফ। টেস্টিস অপারেশনের সময় অনেক সময় আমরা বাই হাফ করি, কিন্তু বর্ডেন্স লাইন এখানে ভাস্কুলারিটি কম, টু সি হোয়াট ইজ দ্য ইনসাইড দ্য টেস্টিস। এটা দেখে মনে হচ্ছে টেস্টিস, কিন্তু লিখেছে মাল্টিনোডুলার গয়টা। যখন মাল্টিনোডুলার গয়টা তোমাকে লিখেছে, তুমি তখন আমাকে এক্সপ্লেন করতে হবে কি ইট ইজ লাইকস অ্যাপিয়ার্স টু লোবস অফ গয়টার, টু লোবস অফ ইট ইজ, অথবা ইট ইজ সামথিং স্পেসিমেন সাবমার্জ ইন formalin in a jar, probably there it, and it is braced together. আরে তোমাকে থাইরয়েডটাকে তো বানাতে হবে, যেটাকে আমি থাইরয়েড, আই উইল এস্টাবলিশ ইট অ্যাজ থাইরয়েড, সামথিং স্পেসিমেন হ্যাভিং টু লোবস অ্যাটাচড ইন দ্য মিড লাইন, তখন আমি ইস্টমাস বলতে যাচ্ছি, and there is, it is length say 6 centimeter or 4 centimeter, breadth is about 3 centimeter each, and there is multiple nodule and whitish coloration of the surface. This may be, it is sir like to some extent a butterfly shape. I am impressing যে আমাকে তো দাও করাতে, আমি এখন মাল্টিনোডুলার স্যারও জানে না যদি না থাকে, it is something sir like butterfly shape. It may be a case of total thyroidectomy. তার আগে আমি বলে নিয়েছি, মাল্টিপল নোডুলস দেখা যাচ্ছে, মাল্টিপল নোডুলস, ইট ইজ এ কেস অফ মাল্টিনোডুলার গয়টার বোথ দ্য লোবস, দ্যাট ওয়াজ ওয়াই থাইরয়েডেক্টমি না। আরে আমাকে তো এস্টাবলিশ করতে, কারণ কেউ তো বারণ করতে পারবে না, তখন বলবে তাহলে মাঝখান দিয়ে কেটেছে কেন? ও স্যার দ্যাট মে বি দ্যাট, it may be that unilateral, but it's a by heart and make this. এটা কেউ বলতে পারবে না স্পেসিমেন দেখে এটা থাইরয়েড, কাউ বাবার সাথে নেই। স্যার এটা কি অ্যান্টেরিয়র পোস্টিরিয়র সাইড জিজ্ঞেস করবে? দেখো পোস্টেরিয়র সাইড হলে কিন্তু থাইরয়েডের তার একটা ট্রাকিয়াল ইমপ্রেশন থাকে, ইমপ্রেশন নেই। ইট ইজ এ এটা উচিত ছিল এটা দুটোকে সেপারেট করে রাখা, মাঝখানে যে দুটোকে জুড়িয়ে দিয়েছে না, এটাকে না রেখে সেপারেট করা, তাহলে মাল্টিনোডুলার গয়টা হোয়ার হেমিথাইরয়েডেক্টমি was done due to multinodular goiter, specimen of hemithyroidectomy where it is made by half and there is multiple nodules seen on the surface of it. এই মাঝখানটাকে জুড়ে দেওয়া না দেওয়া উচিত ছিল, তাহলে এটা hemithyroidectomy specimen. This hemithyroidectomy was done due to multinodularity of the goiter. কেন এই মাল্টিনোডুলারগুলোতে ফলিকুলার কার্সিনোমা হতে পারে না? হ্যাঁ হতে পারে, এটা প্যাপিলোমা কার্সিনোমা হতে পারে না? হতে পারে। আমি পোস্টে পরে বানিয়েছি। থাইরয়েডে বেসিক্যালি দেয়ার ইজ এ সিকোয়েন্স, ইনিশিয়ালি দেয়ার হাইপোথাইরয়েডিজম, পেশেন্টের হাইপোথাইরয়েডিজম হলো, দ্যাট ডেভেলপ কোলয়েড গয়টা, few portion of them, say 20% of them patient who have colloid goiter, they develop multinodular goiter in expanse of 20 or 30 years. This multinodular goiter
some of them, 2% of them, transfer to the malignancy. কি malignancy? Follicular adenoma, capillary carcinoma, or follicular carcinoma, C-cell carcinoma, or medullary carcinoma. আর হচ্ছে অ্যানাপ্লাস্টিক তো হোল থাইরয়েড কেটে বাদ দিতে হয়, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। তো তাহলে কি যাদের হাইপোথাইরয়েডিজম আছে তাদের কি দে আর প্রোন টু ক্যান্সার? নট অ্যাট অল। কোলয়েড গয়টার হাইপোথাইরয়েডিজম এর মধ্যে 15 to 20% ট্রান্সফার টু দ্য solitary nodular multinodular goiter. Few of them transfer to thyrotoxicosis from the nodules as a toxic nodule, or it may be non-toxic or cold nodule. Cold nodular একটা percentage goes to transfer to malignancy. এই হচ্ছে তোমার মুদ্রা থাইরয়েডের ম্যালিগন্যান্সির ইভেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে থাইরয়েডের ম্যালিগন্যান্সির ইভেন্ট। তাহলে এখানে যখন নোডুলার আছে এর মধ্যে এই নোডুলারটির মধ্যে যে ম্যালিগন্যান্সি নেই বলতে পারবে? তুমি বলতে কোনোদিনও তুমি বলতে পারবে। তাহলে হাইপোথাইরয়েডিজম, কোলয়েড গয়টার, মাল্টিনোডুলার গয়টার বা সলিডারি নোডুল, এই যে নোডুলার গয়টার তার মধ্যে ফিউ অফ দেম or one of them maybe sometime go to malignant transformation, and some remains cold nodule. এই যে cold means they are non-toxic. এই যে cold nodule some of them prone to develop malignancy. Malignancy মানে কি? থাইরয়েড এর malignant itself হচ্ছে follicular, capillary and anaplastic. ঠিক আছে, মেডুলারি আর সি-সেল কার্সিনোমা সামথিং ডিফারেন্ট। এছাড়া সফট টিস্যু যেগুলো আছে ওখানে তো সফট টিস্যু রয়েছে, সেই সফট টিস্যুরও ম্যালিগন্যান্সি হতে পারে। এই যে নোডুলস, দিস নোডুলস may be toxic nodule, one of them may be toxic nodule. That may be the reason for why hemithyroidectomy is done. What is toxic nodule? Active nodule. Active nodule that is liberating excessive amount of T3 and T4 that is not regulated by the THAs. THAs এর ধারে ধারে না, ও নিজের মতন করে যাচ্ছে। এই টক্সিক নোডুল এই জন্য তার জন্য হতে পারে। দিস আর দ্য পসিবিলিটিস। যদি ক্রস এক্সামিনেশন হয় তখন এই কথাগুলো তোমাকে বলতে পারে। তখন বললো টক্সিক নোডুলের ট্রিটমেন্টটা কি? মোস্ট অফ দ্য এফেক্টিভ ট্রিটমেন্ট অফ টক্সিক নোডুল is removal of the toxic nodule. Better to remove half of the thyroid. Hemithyroidectomy. কারণ টক্সিক নোডুল ঠিক কতটা জায়গা জুড়ে যদি না বসে স্যার তার আগে মেডিকেল ম্যানেজমেন্ট করবো না? টক্সিক নোডুল বলে দিয়েছি। টক্সিক নোডুলের যদি মেডিকেল ম্যানেজমেন্ট, দ্যাট সেকেন্ড হাফ ইজ মেডিকেল ম্যানেজমেন্ট। তো টক্সিক নোডুলের মেডিকেল ম্যানেজমেন্ট হচ্ছে তো লাইফ লং অ্যান্টিথাইরয়েড মেডিকেশন দিতে হবে, carbimazole বা methyl, but both are even toxic to the bone marrow and other body, other adverse effects are there. So better না জীবনভর ওই bone marrow suppression এই adverse effect, lot of adverse effects are there, agranulocytosis সব না করে ওটা করে। টক্সিক নডুলের ক্ষেত্রে কিন্তু আমি বলেছি। এছাড়া তুমি টক্সিক নোডুলটাকে নন টক্সিক করে দিতে পারো। কি করে? তো আয়োডিন, রেডিওঅ্যাক্টিভ 131 রেডিওঅ্যাক্টিভ আয়োডিন থেরাপি। এটা যদি রেডিওঅ্যাক্টিভ আয়োডিন থেরাপি করতে গেলে তোমাকে কি হবে, বডিতে রিপ্রোডাক্টিভ অর্গান স্পেশালি দ্য জাইগোট উইল ড্যামেজড। এটা ফিমেলের ক্ষেত্রে একটা কতগুলো জাইগোট মানে ওভাম তৈরি হবে, দ্যাট ইজ প্রি ডিটারমাইন্ড। সে অ্যাট 30 ইয়ার্স তুমি সবকটা ওভামকে মেরে দিবে, তাহলে তার স্টেইল হয়ে যাবে, তার ইয়ে হবে না, তার বাচ্চা কাচ্চা হবে না। তো বেটার এটা দিতে হলে 45 ইয়ার্স উই হ্যাভ কমপ্লিটেড দ্য দোজ আর নট ফিট ফর সার্জারি, নট আনউইলিং, ইভেন আফটার কাউন্সেলিং দ্যাট কেস ইউ ক্যান ডু। তো এই হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। বেসিক্যালি থাইরোটক্সিকোসিসের মেডিকেল ম্যানেজমেন্ট তখনই করা হয় যখন ইট ইজ ভাইরাল ইনডিউসড or autoimmune induced, or it will persist for a short time. কিছু কিছু থাইরয়েডাইটিস, ভাইরাল থাইরয়েডাইটিস, ডিকোয়ারেন্ট থাইরয়েডাইটিস,
বেসিক্যালি এরা 3 মাস 4 মাস পরে it will becomes euthyroid then become hypothyroid. এই 3-4 মাস টাইম তুমি মেথিমাজল বা সালবিমাজল দিয়ে রাখো, অথবা অটোইমিউনোথাইরয়েডাইটিস দ্যাট ইজ পারসিস্ট লং, কিন্তু সার্জারি আমি হোল পুরো থাইরয়েডটা কেটে বাদ দেবো না। দ্যাট কেস ইউ ক্যান গো মেডিকেল থেরাপি। দোজ হু আর ফিট, দোজ কমপ্লিটেড দ্য ফ্যামিলি, সেই ক্ষেত্রে তুমি করতে পারো, এবং যারা সার্জারি করতে চায়, ঠিক আছে, সার্জারি ইজ ওয়ান অফ দ্য বেটার অপশান। আর যে ওগুলো থাইরয়েডাইটিসের ক্ষেত্রে কিছুদিন পরে 3-4 মাস পরে এমনি কমে যাবে, সেই 3-4 মাস স্প্যানে তুমি দিতে পারো, তাহলে অ্যান্টিথাইরয়েড ড্রাগ মেথিমাজল কার্বিমাল, ঠিক আছে। আর একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। একটা হচ্ছে ইউথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম অ্যান্ড হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমের দুটো ভ্যারাইটি আছে, একটা হচ্ছে হোয়ার দেয়ার ইজ টক্সিক ম্যানিফেস্টেশন, হোয়ার দ্যাট ইজ নন টক্সিক ম্যানিফেস্টেশন, দ্যাট ইজ হাইপারথাইরয়েডিজম। বডিতে হরমোন রয়েছে অনেক, এক্সেসিভ পরিমাণে তোমার বিএমআর ইএমআর এসব সমস্ত বেড়ে গেছে, ট্যাকিকার্ডিয়া মানে, কিন্তু ট্যাকিকার্ডিয়া, পোর্টোশন আইস, এই ফিচারগুলো টক্সিক ফিচার কিন্তু আসে না। তাহলে হাইপারথাইরয়েডিজম উইদাউট টক্সিক ফিচার, হাইপারথাইরয়েডিজম উইথ টক্সিক ফিচার, উইদাউট টক্সিক ফিচার, দুটো। হাইপোথাইরয়েডিজম উইদাউট ইস ম্যানিফেস্টেশন or gross manifestation. Or euthyroidism, there is nothing marginal elevation of T4, which it is within normal, but there is goiter due to the excess TSH liberation, but T3, T4 level marginally ঠিক আছে না? তাহলে মার্জিনালি নর্মাল থাকা তুমি ওষুধ দিতেও পারো, নাও দিতে পারো। এই মার্জিনালি নর্মালদের ওষুধ দিতে হবে যখন সে রিপ্রোডাক্টিভ লাইফে যাচ্ছে, যারা একটা প্রেগনেন্সি হবে, যে একটা প্রচুর কাজকর্ম করতে যাচ্ছে, তাদের কিন্তু হবে। দ্যাটস পার্ট অফ গ্রোথ অফ লাইফ, পার্ট অফ অ্যাডোলেসেন্ট পিরিয়ড, যখন বড় হঠাৎ করে বড় হবে, তখন কিন্তু তখন ওকে তোমার থাইরয়েড সাপ্লিমেন্ট বেটার টু দিই, ঠিক আছে। আর হাইপোথাইরয়েডিজমের কী হয়, একটা হচ্ছে কনজেনিটাল, একটা হচ্ছে অ্যাকুয়ার্ড। অ্যাকুয়ার্ড আর কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম কি, বাচ্চার পেটের থেকে বেরোলো, সে একটা ক্রেটিন হয়ে বেরোলো, দ্যাট ইজ। আর হচ্ছে যে মায়ের তখন হাইপোথাইরয়েড ছিল, ডিউরিং প্রেগনেন্সি মাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম হাইপোথাইরয়েডিজম, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন চাইল্ড বার্থ হয়েছে ক্রেটিন হয়ে। চাইল্ড ক্রেটিন হয়ে বেরোয়নি, কিন্তু বাচ্চাটা জন্মের পর থেকে আর্লি চাইল্ডহুড থেকেই তার হাইপোথাইরয়েডিজম ছিল, সেই জন্য বেটার ছেলে ডোয়ার্ফিং, ঠিক আছে। হাইপোথাইরয়েডিজম এট দ্য মিডিল এজ অথবা আর্লি অ্যাডোলেসেন্ট মনে হচ্ছে, কিন্তু হাইপোথাইরয়েডিজমের দেয়ার ইজ এক্সেসিভ TSH is high, rise, and T3, T4 is excessive low. Patient may develop ascites in the hearted cerebration. Pericardial effusion. That is called ascites inside the pericardium. That is called pericardial Effusion. যদি পেরিকার্ডিয়াল এফিউশন প্রচুর হয়, প্রত্যেক দিন হচ্ছে, that is Constrictive pericarditis. the heart. না কনস্ট্রিক্টিভ পেরিকার্ডিটিসে জল থাকবে না, কিন্তু পেরিকার্ডিটিস ইনফ্লামেশনে হার্টটাকে একদম চেপে দেয়, হার্টের সাথে এখানে হার্ট আর পেরিকার্ডিয়ামের মধ্যে দ্যার ইজ এ ডিফারেন্ট, দ্যার ইজ ট্যাম্পোনেট এফেক্ট। আচ্ছা ট্যাম্পোনেট, আচ্ছা, হ্যাঁ। যদি পেরিকার্ডিয়ামের মধ্যে হঠাৎ করে খুব ব্লাডও জমে, তাহলে কার্ডিয়াক ট্যাম্পোনেট ডিউ টু দ্য কম্প্রেশন দ্য হার্ট আলটিমেটলি হার্ট ফেলিওর হবে। হার্ট আরও কন্ট্রাক্টিলিটি, চাপ দিয়ে কন্ট্রাক্টিলিটি তো করতে পারছে না, তার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, তাই না? তো সেই সব ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি, আদারওয়াইজ তুমি নর্মাল এমার্জেন্সি দেবে, তুমি থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট দেবে। কী দেবে? থাইরয়েড হরমোন ইন দ্য ফর্ম অফ L-থাইরক্সিন। L-থাইরক্সিন এই অবস্থায় তুমি ওকে দেবে। আর হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম, কিন্তু ইউথাইরয়েড আছে, পেশেন্ট এমন একটা জায়গা থেকে তোমার কাছে এসছে যেখানে আয়োডিন ডেফিসিয়েন্সি আছে, আয়োডিন সাপ্লিমেন্ট। থাইরোটক্সিকোসিসে কী হবে? এটি জেনারেল থাইরোটক্সিকোসিস। এবং থাইরোটক্সিকোসিস যদি হয়, তার ট্রিটমেন্ট ইজ, এমনি থাইরয়েড বেশি আছে, হাইপারথাইরয়েডিজম আছে, কিন্তু ফিচার আসেনি। যখন ফিচার এসে গেছে তো ইট ইজ অ্যান এমার্জেন্সি। কী হবে? হার্ট বিট ইরেগুলার,
এক্সেসিভ ট্যাকিকার্ডিয়া। তো তাকে কি করতে হবে? তাকে কুল হার্টের ইরেগুলার এক্সেসিভ বিটিং হচ্ছে, প্রোপ্রানোল বিটা ব্লকার, ঠিক? এক্সেসিভ বডি মেটাবলিজম হচ্ছে, ওয়েট লস হচ্ছে, এক্সেসিভ খাবারের ইচ্ছে হচ্ছে, পলিফেজিয়া, যা খাচ্ছে তাই তো বিএমআর উড়ে যাচ্ছে, এত বেজাল মেটাবলিক রেট। প্রোট্রুশন অফ দ্য আই প্রোট্রুডেড হয়ে গেল, ঘুমানোর সময় দেখা গেল এটা বেরিয়ে রয়েছে। আইয়ের ট্রিটমেন্ট, এক্সপোজার কেরাটাইটিস, তাকে তোমাকে দিতে হবে মেথিমাজল অথবা কার্বিমাজল সঙ্গে বিটা ব্লকার বা লুবল সাইডিন। আয়োডিন শরীরে, আয়োডিন হচ্ছে T3 থেকে T4 হওয়ার জন্য, T2 থেকে T3 হওয়ার জন্য, কনজুগেশন অফ আয়োডিন হওয়ার জন্য তো আয়োডিন দরকার। কিন্তু যদি বডিতে আয়োডিনের কনসেন্ট্রেশন যদি সিরামে খুব বেশি হয়ে যায়, দ্যাট এগেন ইনহিবিটস। এটা এই একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের মতন একটা ইনহিবিটিভ একটা হচ্ছে। তাহলে আমি এমনি আয়োডিন দিই T4 T3 বাড়ানোর জন্য, তাহলে আমি এখানে আয়োডিন দেবো T3 T4 কমানোর জন্য। হাউ ইজ ইট পসিবল? জট বেসড হয়। তো এটা হচ্ছে তোমার এটাকে কমানো। এই হচ্ছে মোটামুটি বেসিক। থাইরয়েডেক্টমি অর্ধেক করতে পারে, টোটাল থাইরয়েডেক্টমি, পার্শিয়াল থাইরয়েডেক্টমি, হেমি মিন্স হেমি থাইরয়েডেক্টমি উইথ দিস ইসমাস, শুধু ইসমাসটা রেখে দিয়ে থাইরয়েডটা দেখতে দেখে ফুল অফ দ্য থাইরয়েড করতে পারি। নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি, থামের একটা থামের ইমপ্রেশনের মতন থাইরয়েড রেখে বাদ বাকিটা কেটে বার করে দেবো, নিয়ার টোটাল থাইরয়েড। আচ্ছা স্যার, ওইটুকু থাইরয়েডে কি নিজের কোনো ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি থাকে? হ্যাঁ শিওর, সেটাতে মোটামুটি মেকআপ হয়ে যায়, সেই জন্য ওটু দেখে আসতে হয়। তো থাইরয়েড অপারেশন কোথায় কী করে কী কী ইঞ্জুরি হতে পারে, ওই ইন্টারনাল রিগার্ডিং না, একটার দিকে গেলে তেমন কিছু হয় না, দুটার দিকে গেলে পরে হোর্সনেস, একটার দিকে গেলে হোর্সনেস হবে, পার্শিয়াল ইঞ্জুরি হলে হোর্সনেস হবে, এক্সেসিভ হ্যান্ডলিং হলে হোর্সনেস হবে। আর হচ্ছে যে সুপিরিয়র থাইরয়েড পেডিকাল, ইনফিরিয়র থাইরয়েডের সুপিরিয়র থাইরয়েডের মিডিল থাইরয়েড বেন, এটা হচ্ছে ডিরেক্টলি ফ্রম আচ্ছা থাইরোসার্ভাইকাল। সেই জন্য কি হয়, এর থেকে ব্লিডিংটা বেশি হয় ওই জুগুলাতে। তো আর্টেরিয়া থাইরয়েড ইমাটিমা সব তো দেখে না, দরকারও পড়ে না। আর হচ্ছে যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অনেক সময় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড অপারেশনের সময় চলে আসে। তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে? At the back of the thyroid, on the each of the 4 quadrants. চারটে 8টা ধরে রাখো। এটা বেসিক্যালি থাকে অন দ্য থাইরয়েডের ক্যাপসুল, থাইরয়েডের ক্যাপসুলে। এই থাইরয়েডের উপরে যে ফাইব্রাস টিস্যু থাকে, ফাইব্রাস টিস্যুতে থাকে, ওটাকে ভালো করে আইডেন্টিফাই করা যায় না, বলে একটা মুসুরির ডালের দানার মতন অনেক সময় বোঝা যায়। সার্জেনটা করার সময় বলে এই একটা, আসলে আদৌ কোন একটা বোঝা যায় না। বেটার তুমি যদি থাইরয়েডের ক্যাপসুলটাকে ভালো করে ডিনুট করো, তাহলে থাইরয়েড ফাঁসা, নট থাইরয়েড ক্যাপসুল, থাইরয়েড ফাঁসাতে থাকে। ফাঁসাটা তুমি ভালো করে সরিয়ে দাও, তাহলে একটা থাইরয়েড কখনো প্যারাথাইরয়েড ইঞ্জুরি হয় না। কখনো প্যারাথাইরয়েড যদি তুমি পাও ইঞ্জুরির সময়, প্যারাথাইরয়েডটাকে যদি মনে হয় এটা প্যারাথাইরয়েড, টেক ইট উইথ দ্য ফরসেপ্ট অ্যান্ড পুট এনিহোয়ার অন দ্য মাসল, বডির যে কোনো একটা মাসলে, ব্র্যাকিওরেডিয়ালিসে দেয়, ও যে কোনো মাসলে দিতে যায়, এটাও দেয়, ব্র্যাকিওরেডিয়ালিসও দিতে পারে, ব্লাড সাপ্লাই, ব্লাড সাপ্লাই। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে ইনজুরি হতে পারে, তাহলে অথবা থাইরয়েড তুমি নিয়ে চলে আসতে পারো। তাহলে প্যারাথাইরয়েড যদি নিয়ে চলে আসো সবকটা প্যারাথাইরয়েড, তাহলে কি হবে? হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালসিয়াম হবে। এবং সেটা পরের দিন রাউন্ডের সময় তুমি দেখবে পেশেন্টের মাঝে মাঝে টুইস্টিং অফ শস্টেক সাইন, টুইস্টিং অফ ফেসিস, শস্টেক সাইন, ফেসিয়াল মাসল। এই ফেসিয়াল মাসলগুলো খুব ছোট ছোট, তো এদের টুইস্টিংগুলোকে খুব দেখা যায় এবং আর্লিয়ার ম্যানিফেস্টেশন, তখন এটা কার্পোপেডাল স্প্যাজম হচ্ছে। যখনই বলবে তখনই ভাববে এর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে এবং টিটানি হচ্ছে, দেন অ্যান্ড দেয়ারকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে। এবার যদি সবকটা প্যারাথাইরয়েড নিয়ে আসো, তাহলে সারা জীবনভর ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে। অথবা 2-1টা প্যারাথাইরয়েড আছে কিন্তু ভাস্কুলারিটি ভালো নয়, ওটা 2-4 দিন পরে আবার নিজের ফাংশনে চলে যাবে,
বেশিরভাগ ক্ষেত্রে 2-4 দিন বাদে তোমাকে টিটানিগুলো চলে যায়, অসুবিধা না, আদারওয়াইজ লং টার্ম দিতে হবে। রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভে যদি প্যারালাইসিস হয় বা টোটাল দুপাশে যদি কেটে যায় তখন পেশেন্টকে ভেন্টিলেটরেই রাখতে হবে। এক পাশে যদি প্যারালাইসিস হয় তাহলে একটা ওভারস্ট্রেস অফ ভয়েস হবে, দ্যাট উইল বি সাবসিকুয়েন্টলি ম্যানেজড, হ্যাঁ, মানে কম্প্রোমাইজড, প্রথমে ডিকম্পেনসেটেড থাকে পরে কম্পেনসেটেড হয়ে যাবে। আর হচ্ছে যে ব্লিডিং হচ্ছে ডিউরিং অপারেশন, তুমি সিল করলে অপারেশনের 24 ঘন্টার মধ্যে দেখলে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, স্টাইডর হচ্ছে, ঘড়ঘড় করে শব্দ হচ্ছে, দ্যাট ইজ স্টাইডর, অ্যান্ড দেয়ার ইজ সোয়েলিং ইন দ্য ইভিনিং রাউন্ড, দেন অ্যান্ড দেয়ার ইউ হ্যাভ টু কাট ইন দ্য ওয়ার্ড, ইউ হ্যাভ টু কাট দ্য সুচার in the ward. in the word. Otherwise, it is a real emergency. ট্যাকিয়া কম্প্রেস হয়ে গেলে রেসপিরেটরি কার্বন ডাই রিটেনশন হবে, স্লোলি রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে যাবে এবং পেশেন্টটাই তো দেন অ্যান্ড দেয়ার তুমি 2-3 স্টিচেস কেটে দাও সো দ্যাট দ্য ব্লাডস কাম আউট, দেন টেক দ্য পেশেন্ট ইন অপারেশন থিয়েটার, গেট সেকেন্ড লুক অফ সার্জারি অ্যান্ড দেয়ার ইজ ব্লিডিং, and that is the reason after thyroid operation 99 to 100% cases suction drain is given. Negative suction run is given. তাহলে থাইরয়েডের অপারেশনে এমি থাইরয়েডেক্টমি, টোটাল থাইরয়েডেক্টমি, পার্শিয়াল থাইরয়েডেক্টমি অ্যান্ড নিয়ার টোটাল থাইরয়েড, ইনজুরি, রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ অ্যান্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস। ওকে স্যার বলছি, যখন বললেন টক্সিক নডুলার গয়টার হয়েছে, এবার ওখানে আপনি বলেন যে টক্সিক নডুল যেই লোভে হয়েছে ছিল মানে হেভি করে দিতে পারি বা ওই ওটাকে বলি তারপরে তো পার করে নিচ্ছি, তাহলে তো লাইফ লং অ্যান্টিথাইরয়েড মেডিসিন দিতে হবে না। আরেকটা এক জায়গায় একটা লোভ ইজ সাফিসিয়েন্ট টু মেনটেন নর্মাল, আর 2 নম্বর